আপনি হঠাৎ সবাইকে নিয়ে কেন আসলেন মিস্টার ইরশাদ? ইরশাদ উত্তর দিল না। ঘরে ঢুকে চিল্লিয়ে মা বাবা ও ভাইকে ডাকতে লাগলো। ইরশাদের পিছু পিছু ঘরে ঢুকলো সৌরাজ, তাইজিন, ভাবনা, কণা আর ভাবনার মা বাবা। তোরা সবাই কি করছিস এইখানে? ভাইয়া বললো তোদের বাসায় আসতে, তাই চলে আসলাম। হে, আমাদের একই কথা বলে এনেছে, কিন্তু হুট করে এভাবে ডাকলো কেন বুঝলাম না। সকালে গেল তোকে নিয়ে আসলো, আমি আর রাজ ভাইয়া বেরিয়ে কিছু দূর যেতে না যেতেই আবার আমাদের ডেকে পাঠালো। তোর বর কি তোদের বিয়ের প্ল্যান করছে নাকি রে? মাইশার চোখ রাঙিয়ে তাকাতেই ভাবনা চুপ হয়ে গেল। মাইশা ইরশাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি সবাইকে কেন ডেকে এনেছেন? এতদিনের লুকোনো সত্য জানতে। মাইশা কিছু বলবে তার আগে কণা এসে মাইশার কাঁধে হাত রেখে বলল, এতদিন অনেক দূরত্ব হয়েছে তোমাদের মাঝে মাইশা। আজকে ঈর্ষাদকে কথা বলতে দাও, তাহলেই বুঝবে তোমার ভালোবাসার থেকেও ঈর্ষাদের ভালোবাসার পরিণাম ঠিক কতটা। মাইশা চমকে তাকালো কণার দিকে। ভালোবাসা? ঈর্ষাদের মাঝে ভালোবাসা? কিন্তু কার জন্য? মাইশার জন্য। কি হয়েছে তোর? সবাইকে ডাকলি যে? ঈর্ষাদ মায়ের কথার উত্তর না দিয়ে সামনে গিয়ে দাঁড়ালো, বলল, অবশেষে তোমার আসল উদ্দেশ্য সবার সামনে আনতে চলেছি মিস্টার এরহাম। আমার শ্যামাঙ্গিনীকে এতদিন যা কষ্ট পেতে হয়েছে তার সবকিছু জবাবদিহি আজকে তোমাকে করতে হবে। মিস্টার ইরহাম ঘাবড়ে গেলেন। সায়ন এসে বলল, কি বলেছিস তুই বাবাকে? এইভাবে কেন বলছিস? তাহলে ওনাকে জিজ্ঞেস করো উনি এত ঘামছেন কেন, আর কেন মাইশার মা বাবাকে মেরে ফেলেছেন। উত্তর দিতে বলো। মাইশার মা বাবাকে মেরে ফেলেছে। কথাটা বোমার মতন বিস্ফোরণ ঘটালো সবার মাঝে। সবাই প্রশ্ন করতে ভুলে গেল। মাইশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। ঈর্ষাদ আবারও বলল, তোমার জন্য এতদিন মাইশাকে অপছন্দ করার নাটক করতে হয়েছে আমায় বাবা। তোমার জন্য কণার সাথে ভালোবাসার অভিনয় করতে হয়েছে। আমার উপর নজর রাখার জন্য আমার রুমে সিসিটিভি লাগাতেও বাদ দাওনি। সারাক্ষণ শকুনের চোখ দিয়ে তাকিয়েছিলে আমার আর কণার দিকে। আমাদের সম্পর্কটা সঠিক কিনা সেটা জানার জন্য আমার পেছনে স্পাইও লাগিয়েছ। সেই দিন যদি আমি বাংলোতে সিসিটিভি লাগাতে নিষেধ না করতাম তাহলে তো সেইখানেও আমাকে ছাড়তে না তুমি। নিজের অনুভূতিগুলোকে আমাকে এইভাবে পিষে মারতে বাধ্য করলে বাবা। তুই নিজের বাবার সাথে এইভাবে কেন কথা বলছিস এরশাদ? বাবা, সম্পত্তির লোভে উনি নিজের বাবা সত্তাটাকে বলি দিয়ে দিয়েছেন। অমানুষ হয়ে গিয়েছেন উনি। ঈর্ষাদের মা নিজেকে আটকে না রাখতে পেরে ঈর্ষাদের গালে অনেক জোরে একটা থাপ্পড় দেন। নিজের সীমা ছাড়িয়ে যাস না তুই এরশাদ। নিজের স্বামীকেই দেখছো শুধু মা, আমার অনুভূতিগুলোকে দেখবে না? ঈর্ষাদের মা নিরুত্তর। ঈর্ষাদ ধীর পায়ে মাইশার কাছে গেল। মাইশার দুই কাঁধে হাত রেখে বলল, শুধু তুমি একা নও মাইশা, আমিও তোমাকে তোমার ভালোবাসার আগে থেকেই ভালোবাসি। মাইশা তাকালো ঈর্ষাদের দিকে। কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছে না। সকাল থেকে ঈর্ষাদের এমন ব্যবহার, তার উপর এখন এসে বলছে তার মা বাবা খুন হয়েছে, তাও আবার নিজের প্রাণপ্রিয় বন্ধুর হাতে। ভাবনা বলল, ভাইয়া, আমরা সত্যিই বুঝতে পারছি না আপনি কেন এমন করছেন, আর কেনই বা নিজের বাবাকে অপরাধী বানাচ্ছেন। ঈর্ষাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে একবার কণার দিকে তাকালো। কণা মুচকি হাসলো। ঈর্ষাদ বলল, বেশ, বলছি। আমি মাইশাকে ভালোবাসি সেই ছোট থেকে। অবশ্য ভালোবাসাটা তখন বুঝতাম না, কিন্তু এতটুকু বুঝতাম এই পিচ্ছি গোলগাল মেয়েটাকে আমার ভীষণ মিষ্টি লাগে। দুইটা ঝুটি করে যখন ও এইদিক ওই দিক দৌড়ায় আমার ভীষণ ভালো লাগে। যখন ও কাঁদে তখন আমার ভীষণ কষ্ট লাগে, রাগ হয় ওর ওপর। কেন দৌড়াতে গেল, ওর ক্লিপ লুকিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। ও যখন ছুটে ছুটে আমার কাছে এসে বলতো, রাফি ভাইয়া আমার ক্লিপটা পাচ্ছি না, খুঁজে দাও, তখন আমার ভীষণ ভালো লাগতো। ওকে প্রথম দেখেছিলাম এই ক্লিপ খুঁজতে গিয়ে। তারপর থেকে প্রায় ওর ক্লিপগুলো আমি লুকিয়ে রাখতাম, যেন ও এসে আমার কাছে মিষ্টি করে বলে। সর্বপ্রথম বলা যায় আমি মাইশার মিষ্টি কণ্ঠের প্রেমে পড়েছিলাম। আমার এই সুপ্ত অনুভূতি যখন বুঝতে পারি তখন বাবাকে এসে বলি, বাবা আমি মিহানকে বিয়ে করব। বাবা আমাকে কি বলে জানো? বলে মিহানের মা বাবা খারাপ, ওরা নাকি আমাদের সম্পদ চুরি করেছে, ওরা নাকি আমারও ক্ষতি করতে চায়। অবুঝ ছিলাম তখন, বাবাকে বিশ্বাস করেছিলাম। নিজেকে বাঁচাতে বাবার কথা মতো বিদেশ চলে যাই, কিন্তু সেখানে গিয়েও নিজেকে সামলাতে পারিনি। প্রায় ভিডিও কল দিতাম ওদের, ওরা খারাপ জেনেও, শুধু একবার মিহানকে দেখবো বলে।
তারপর ফিরে আসি। যখন আসি শুনি মিহানের মা বাবা মারা গেছে। সেই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু হুট করে মা এসে বলল মিহানকে বিয়ে করতে হবে। আমি কি চাই সেটা জানতেও চাইল না। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। কে অপরাধী আর কে অপরাধী না এইসব নিয়ে অনেকটাই দুশ্চিন্তা নিয়ে বিয়ে করেছি। আর জোর করে বিয়ে দেওয়ায় মা বাবার উপর রেগে কথাগুলো বলেছি। হয়তো সেটা শুনেই মিহান চলে গিয়েছিল বাড়ি ছেড়ে। আমি ওকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগও ও আমাকে দিল না। তার আগেই ও সৃজনীকে নিয়ে চলে যায়। আমি ঘরে সেই রাতে মিহানকে দেখতে না পেয়ে রাতেই খুঁজতে বের হয়ে যাই, যেটা কেউ জানে না। কিন্তু বৃষ্টির কারণে বেশি খোঁজা সম্ভব হয়নি। এই সুযোগে মিহান হারিয়ে যায় আমার থেকে। সবাইকে দেখায় যে আমি মিহানকে অপছন্দ করি, কিন্তু আড়ালে আমি ওর খোঁজ চালাই। আমার মনে হয়েছিল মিহানের মা বাবার অ্যাক্সিডেন্টটা স্বাভাবিক না, কোনো একজন তো আছে, তার কাছে নিজেকে লুকাতে হবে। আমি ভাবতেও পারিনি আমার নিজের বাবা আমার পেছনে লোক লাগাবে। ভাগ্যিস একদিন বাবার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় বাবা আর ওই লোকটার ফোনে কথা বলাটা আমি শুনে ফেলি। সেখানে বাবা বলছিল যতদিন না মিহানকে খুঁজে পাওয়া যায় ততদিন ঈর্ষাদের মনে মিহানের ব্যাপারে যত রাগ আছে সবটা উপস্থিত রাখতে হবে। আমার প্রতিটা মুহূর্তের খবর যেন উনি দেয় বাবাকে। তার সাথে এটাও বলে যে আমার ঘরেও নাকি সিসিটিভি দেয়া। আমি নিজেও সেই মুহূর্তে নিজের কানকে বিশ্বাস করতে পারিনি, কিন্তু বাবার আড়ালে আমি কাজের নাম করে নিজের ঘরের আশপাশ দেখি। আর সেই সময় খুঁজে পাই আমার রুমের ফ্লাওয়ার ভাসের মধ্যে ছোট্ট একটা স্পাই ক্যামেরা। বুঝতে পারি বাবার কথা সত্যি। তারপর কণার সাথে মিলে প্ল্যান বানাই। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমার মনে মিহানের জন্য থাকা ফিলিংসটা ও জানতো। মূলত মেসেজে কথা হতো আমাদের। মেসেজ এমনভাবে করতাম যেন বাবার চোখে সেটা না পড়ে। গাড়িতেও তো কথা বলতে পারতাম না। ড্রাইভারটাকেও কিনে নিয়েছে এই লোকটা, আর আমি গাড়ি চালালে যেন সব শুনতে পাই, তাই গাড়িতেও ভয়েস স্পিকার রেখে দিয়েছে। পার্কেও প্রতিদিন গিয়ে প্রেমের অভিনয় করতাম। রাত জেগে ওই ক্যামেরার সামনে কথা বলতাম কণার সাথে। তবে আমাদের কথাগুলো সংকেতমূলক ছিল, যেটা আপাতত দৃষ্টিতে মনে হতো ভালোবাসার কথা। অনেক খোঁজার পর সেই লোকটাকে পেয়ে গেলাম, যে মিহানের বাবা মার গাড়ি ব্রেক ফেল করিয়েছে। বাবা যতই চালাক হোক, উনি এইটা ভুলে গিয়েছিল আমাদের পার্কিংয়ে একটা সিসিটিভি আছে। সেইখানে লোকটিকে আমি শনাক্ত করি। বাবা এই জন্য আমাকে এত বছর নিজের আদর, ভালোবাসা, সম্পত্তি সব কিছু থেকে বঞ্চিত করেছে। বাবার ইচ্ছে ছিল আমার মনে মিহানের উপর রাগ তৈরি করা। কিন্তু উনি এইসব কেন করেছে? কারণ বাবা চেয়েছে মিহান আমাদের সবাইকে অপছন্দ করে শুধু বাবাকে পছন্দ করুক। তাহলেই একমাত্র মাইশার 18 বছর বয়স হলে সে আমার বাবাকে সম্পত্তি নিজের ইচ্ছায় দিয়ে দেবে। মাইশা সোফায় ধপ করে বসে যায়। সামান্য সম্পত্তির জন্য এত কাহিনী? অনেক বছর আগে তার নিজের লোকেরাও এমন করেছে, আর আজকে তার বাবার প্রিয় বন্ধু। ভাবনা গিয়ে মাইশাকে ধরে। ঈশাদের মা সায়নের দিকে ঢলে পড়লে সায়ন মাকে ধরে। ঈশাদের বাবা সেই মুহূর্তে দ্রুত বাইরে বের হতে চাইলে দরজা দিয়ে অনেকগুলো পুলিশ ঢুকে ওনাকে আটকে দেয়। উনি চমকে যায়। ঈশাদ জিজ্ঞাসা করে, তোমাদের কারো কিছু বলার আছে? সবাই কি বলবে? নিজেদের চমকটা কাটাতে পারছে না তারা, স্তব্ধ সব। ঈশাদের বাবা বললেন, দেখ বাবা, আমি তো সব করেছি তোর আর সায়নের জন্য। আমার সবকিছু তো তোদের জন্যই। আমরা চেয়েছি তোমার কাছে এত কিছু, আমাদের কি কম আছে বাবা? এত সম্পদ নিয়ে কি করবে তুমি? এইভাবে মানুষগুলোকে মেরে দিলে, এইভাবে একটা মেয়েকে অনাথ করলে, এইভাবে একটা মেয়ের বিশ্বাস নিয়ে খেললে। ছি বাবা, ছি। ঈশাদের বাবা তবু বলতে লাগলেন, দেখ, তোরা যেভাবে বলছিস সেইভাবে না। আসলে আমি কিভাবে যে বুঝাই। অফিসার, নিয়ে যান ওনাকে। ওনার জন্য তো ফাঁসির শাস্তিও কম হয়ে যাবে। ঈশাদের বাবাকে রীতিমতো জোর করে টেনে নিয়ে গেল পুলিশের লোকগুলো। ঈশাদ সায়নকে ইশারা করে ওর মাকে ঘরে নিয়ে যেতে বলল। সায়নের মা তো কথা বলতে ভুলে গেছে। সায়ন মাকে নিয়ে গেল। ঈশাদ গিয়ে মাইশার পাশে বসলো। নিস্তব্ধ মাইশাকে কিছু বলতে যাবে, তার আগে মাইশা সবাইকে পাশ কাটিয়ে দ্রুত উপরে চলে গেল। ঈশাদ আর বাকিরা ঘাবড়ে গেল। ওরাও পিছু পিছু চলে গেল। বেটা কিছু করে না বসে। অনবরত দরজা ধাক্কাছে ঈশাদ, কিন্তু দরজা খোলার প্রয়োজন মনে করছে না মাইশা। সবার শুধু ভয় একটাই, সব সত্য মাইশা একসাথে হজম করতে পারবে তো? আমাদের ভুল হয়েছে ঈশাদ, এইভাবে সব কথা ওকে একেবারে জানানো উচিত হয়নি। মাইশা যথেষ্ট সাহসী, সব সহ্য করার ক্ষমতা ওর আছে, আর আমি সেই জন্য সব বলেছি। ধোঁয়াশায় থাকার চেয়ে সব লোকদের আসল রূপটা জেনে নেওয়া ভালো।
আপনি কোনো ভুল করেননি ভাইয়া। সেই সময় মাইশা দরজা খুলে দিল। মাইশা দরজা খুলে দেওয়ায় সবার মধ্যে স্বস্তি ফিরে আসলো। ইরশাদ কিছু বলবে তার আগে মাইশা বলল, আমার আপনার সাথে কিছু কথা আছে মিস্টার ইরশাদ, ভেতরে আসবেন প্লিজ। ইরশাদ মাথা দোলালো। ভাবনা, কণা আর সৌরাজের দিকে একবার তাকিয়ে ভিতরে চলে গেল। ইরশাদ ভিতরে যেতে মাইশা দরজা লাগিয়ে দিল। বলল, কিছু প্রশ্ন করব, শুধু উত্তর দিবেন প্লিজ। ইরশাদ সোফায় গিয়ে বসলো। পায়ের উপরে পা তুলে নিজের পাশে হাত দিয়ে মাইশাকে ডেকে বসতে বলল। মাইশা কোনো কথা না বলে গিয়ে ইরশাদের পাশে বসলো। ইরশাদ সোফায় হেলান দিয়ে বলল, এবার বলো। আপনার সাথে আমার যখন শুরুতে দেখা হয় তখন আপনি কণা আপুকে বেশি উল্লেখ করতেন, কিন্তু তারপর যখন দিনাজপুরে দেখা হয় তখন আপনি স্বাভাবিক ছিলেন। আপনার ব্যবহার জানান দিচ্ছিল আপনার হয়তো কণা আপুর সাথে কিছু নেই। এর কারণ? তোমাদের পিকনিকে কণা যখন সবার সামনে বলল আমাদের বিয়ের কথা, তখন বাবা নিশ্চিত হয়ে যায় আমাদের সম্পর্ক নিয়ে। আমার পেছনে লোক লাগায় না আর তখন থেকে, এমনকি আমার ঘরের সিসিটিভিটাও সরিয়ে নেয়। তারপর থেকে আমি আর কণা স্বাভাবিক হয়ে যাই। আর আমার বাংলোতে সিসিটিভি লাগাতে পারিনি কারণ আমি বাবাকে বলেছিলাম কথায় কথায় যে আমি কণার সাথে ওই বাংলোতে যাই। স্বাভাবিকভাবেই বাবা নেগেটিভ ভেবে নিয়েছে। আর যাই হোক, কেউ নিজের ছেলের হানিমুন দেখবে না। হ্যাঁ, বাবাকে আমি বলতাম যে আমি কোনো কাজে বাইরে যাচ্ছি, কিন্তু তার বদলে আমি তোমাদের বাসার সামনে যেতাম তোমাকে দেখতে। তাহলে আমাদের বাড়ির ওইখানে একটা ছায়া যে আমি রাতে দেখেছিলাম, ওইটা আপনি ছিলেন? তোমার গান শুনতে শুনতে তোমার গানের মাঝে হারিয়ে গিয়েছিলাম। যখন দেখলাম তুমি আমার দিকে তাকিয়ে আছো, তখন দ্রুত ওইখান থেকে চলে আসি। আর কোনো প্রশ্ন? মাইশা মাথা নাড়ালো, অর্থাৎ আরো আছে। ইরশাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বলো। আপনি আমাকে প্রথম দেখায় চিনতে পেরেছিলেন, তাই না? তোমার কি মনে হয়? তোমাকে প্রথম দেখেছিলাম আমি যখন তুমি ফার্স্ট ইয়ারে উঠো আর ফ্রেশারদের অনুষ্ঠানে যাও, তখন আমিও গিয়েছিলাম মূলত অনুষ্ঠানটা দেখতে। দমবন্ধ লাগছিল বাসায়, কারণ কোনো কিছু আমি করতে পারছিলাম না। তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, আর না পারছিলাম অপরাধীকে খুঁজে শাস্তি দিতে। তুমি সেই দিন একটা হালকা শাড়ি পরেছিলে, হালকা নীল রঙের। তোমাকে দেখিয়ে চিনে ফেলেছিলাম, কারণ তোমার ছবি আমার ফোনের প্রতিটা জায়গায় সেভ করা, সাথে আমার মনেও। সেই দিন যখন তুমি শার্লক হোমসের বই পড়ছিলে, তখন আমি থাকতে না পেরে ইচ্ছে করেই গিয়েছিলাম তোমার সাথে কথা বলতে। হ্যাঁ, কারণ যেটা বলেছিলাম সেটাই সত্য। অন্য একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম ঠিক, কিন্তু তোমাকে পথিমধ্যে দেখে কথা বলার ইচ্ছাটা আর দমাতে পারিনি। তোমাকে তো সবার সামনে মিহান বলতে পারতাম না, কারণ তখন আমি ঘিরেছিলাম কিছু লোক দিয়ে। তাই দূর থেকেই তোমার সাথে কথা বলতে হতো। সত্যি বলতে তোমার অ্যাটিটিউড আমার দারুণ লাগতো, কিন্তু কতবার দেখা হয়েও তুমি আমার সাথে কথা বলোনি। এতটা অ্যাটিটিউডও আবার ভালো না। যাই হোক, তোমার কাছে আসার সুযোগ আমাকে কণা খুব ভালোভাবেই করে দিয়েছিল, নইলে খুঁজে পেয়েও প্রতি মুহূর্তে দূরে থাকতে হতো। আর হ্যাঁ, ওই দিন তোমাকে বাবার সামনে এনেছিলাম কারণ আমার মনে হয়েছিল সায়ন হয়তো তোমাকে চিনতে না পেরে তোমার প্রতি কোনো ফিলিংস টেনে বসে আছে। তাই ওই দিন ক্লিয়ার করে দিলাম ওকে যে তুমি আমার সম্পদ। কিন্তু তোমাকে রক্ষা করতে পারলাম আর কই? উদিত তো সেই তোমাকে নিয়ে চলেই যাচ্ছিল। তাহলে আপনি সেদিন আমার ফ্রেন্ডদের উদিতের ব্যাপারে ইনফরমেশন দিয়েছিলেন? ইরশাদ বলল। মাইশা আবার জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি জানলেন কিভাবে? আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, তখন তোমাকে জোর করে নিয়ে যেতে দেখি আর ওর পিছু নিই। তারপর আশেপাশের মানুষদের থেকে ইনফরমেশন নিয়ে জানতে পারি আর কি। মাইশা আর কোনো প্রশ্ন করলো না। ইরশাদ হেলান থেকে বসলো। মাইশাকে বলল, এইবার আমাকে আপনি আর মিস্টার ইরশাদ বলা বন্ধ করে তুমি আর রাফি বলে ডাকো। রাফি নামটা মনে আছে? তুমি সম্পর্কিত সব আমার মনে আছে। মাইশা লজ্জা পেল, কিন্তু প্রকাশ করলো না। বলল, ছোটবেলায় হয়তো আমি দেখতে ভালো ছিলাম, কিন্তু এখন আর সেই রূপ নেই। কালো হয়েছি, স্বাস্থ্যও হয়েছে অনেক। তোমার মতন সুদর্শন পুরুষের পাশে আমাকে মানায় না। বলে উঠে বসতে নিলে ইরশাদ পেছন থেকে ওর হাত টেনে ধরে বলে, যে ভালোবাসতে জানে তার কাছে সবকিছুই সুন্দর হয়। যেমন তুমি আমার শ্যামাঙ্গিনী। তুমি যদি পঙ্গু, বোবা, কালাও হয়ে যাও তাতেও আমার ক্ষতি নেই। তুমি অচল হলে আমার বেশি সুবিধা। ভালোবাসতে বাধা দিবে না কেউ। বলে মাইশাকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে দিল। মাইশার অস্থির লাগতে লাগলো। ইরশাদের চোখে চোখ রাখা মুশকিল হয়ে গেল তার পক্ষে। ছটফট করতে লাগলো, এপাশে ওপাশে তাকালো। ইরশাদ অস্থিরতা আর একটু বাড়িয়ে দিয়ে ওর ঘাড়ে নিজের মাথাটা রেখে
ছোট ছোট চুমু দিতে লাগলো। মাইশা পরম আবেশে চোখ বুজে নিল। ঈশাদের হাতে হাত রাখলো। ঈশাদ ওকে আরেকটু কাছে টেনে নিল। ওর হাতে স্লাইড করতে করতে ঘাড়ের দিকে নিয়ে আসলো। মাইশার মুখটা নিজের দিকে করে এলো ঈশাদ। ঠোঁটে নিজের হাত রাখলো, বলল, এই ঠোঁটের উপর অনেকদিন থেকে নজর আমার, এর সাথে নিতে চাই। মাইশার হার্টবিট বাড়তে লাগলো, ঠোঁটগুলো কাঁপতে থাকলো। কথা বলা সম্ভব হলো না তার পক্ষে। ঈশাদ এক মুহূর্ত দেরি না করে মাইশার ঠোঁটগুলোকে নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলো। অস্থিরভাবে নিতে লাগলো মাইশার ঠোঁটের স্বাদ। মাইশা ঈশাদের শার্ট খামচে ধরলো। ব্যাপারটা বেশি গভীরে যাওয়ার আগে দরজায় কড়া নড়ল। সাথে শোনা গেল সৌরাজের গলা। সে বলছে, কিরে তোদের হলো? মান অভিমান মিটলে একটু বাইরে আয়, কথা আছে। মাইশা ঈশাদকে সরিয়ে উঠে গেল। জোরে জোরে শ্বাস নিচ্ছে মাইশা। নিচের ঠোঁট আঁকড়ে ধরলো। ওড়নার সাইডগুলো আঙ্গুল দিয়ে পেঁচাতে লাগলো। ঈশাদ বিরক্ত হয়ে বলল, রোমান্সে আর কেউ বাধা না দিয়েও এরকম কয়েকটা ফ্রেন্ড থাকে যারা বিবাহিত জীবনে আনন্দ নিতে দেয়ই না। যত সব। তুমি ফ্রেশ হয়ে আসো মাইশা, আমি দরজা খুলে দিচ্ছি। মাইশা ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। ঈশাদ দরজা খুলতেই সৌরাজ দাঁত বের করে হেসে দিল। ঈশাদ দাঁত কিরমির করে রুমে যেতেই সৌরাজ পিছন পিছন গিয়ে বলল, মাইশা কই রে? ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। কেমন করলি যে মাইশাকে ফ্রেশ হতে যেতে হলো? থাপ্পড় খাবি? সৌরাজ জোরে হাসলো। মাইশা বের হতেই সৌরাজ মাইশার ঈশাদকে নিচে আসতে বলল। মাইশা মুখ মুছে নিচে চলে গেল। পিছন পিছন আসলো ঈশাদ। সবাই একসাথে বসে আছে। ভাবনা, তাইজিন, কণা, সৌরাজ, সায়ন আর ভাবনার মা বাবা। মাইশা ভাবনার কাছে বসে সবাইকে বলল, তোমরা সবাই একসাথে বসে আছো, কিছু হয়েছে? মা একটা কথা বলতে পাঠিয়েছে। মায়ের শরীর ভালো না, তাই মা বলতে আসেনি। মা চায় তোর আর মিহান মানে মায়েশার বিয়েটা ধুমধাম করে হোক পরবর্তী শুক্রবার, সৃজনীর পরীক্ষা শেষে। বাবা যে ভুল করেছে মা সেই ভুল এভাবে শুধরাতে চায়, কিন্তু ততদিনে মায়েশা ভাবনাদের বাসায় থাকবে, এইটাই হলো শর্ত। ঈশাদ খুশি ছিল, কিন্তু সমস্যা হলো যখন সায়ন বলল মাইশা ততদিন ওর কাছে থাকবে না। আশ্চর্য, সবে মাত্র আজকে সোমবার, এখনই এতগুলো দিন। মাইশাকে সবটা বলার পর ওকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটা আরো বেড়ে গিয়েছে ঈশাদের। সে আজকেই মাইশাকে নিজের করতে চেয়েছিল, কিন্তু সেটা আর হলো কই। ভাবনার মা বলল, এটা ভালো হয়েছে, আমরা যতদূর সম্ভব আয়োজন করব। ততদিন মেয়েটা আমাদের সাথে থাকবে। তাহলে আমরা আর দেরি না করি, চল মাইশা। আজকে থাকুক না, কালকে যাবেন না হয়। আর মাইশার প্যাকিংও তো করার আছে। মাইশা তো কিছু আনেনি, খামোখা প্যাকিং করতে যাবে কেন? আপনি তো বলেছিলেন ভাইয়া ওকে কিছু নিয়ে না আসতে। চল তো মাইশু, আমরা আজকেই যাব। হ্যাঁ আমি আছি তো, আমি ওদের নামিয়ে দিব। আসছি দোস্ত, টাটা। মাইশা বুঝলো সৌরাজ আর ভাবনা মিলে ঈশাদকে কুপকাত করার চেষ্টা করছে। মাইশা হাসলো। ভাবনা মাইশাকে টানতে টানতে নিয়ে চলে গেল। ঈশাদ মুখ লটকিয়ে দাঁড়িয়ে রইল। সায়ন হাসতে হাসতে উপরে চলে গেল। কণা বিদায় নিয়ে বাইরে বের হবে, তার আগে তাইজিন বলল ও চলে যাবে। দুইজন তাই একসাথে বের হলো। কিছু দূর এগোনোর পর তাইজিন বলল, কষ্ট হচ্ছে আপনার? কেন? আপনার চোখ বলে আপনি নাটক করতে করতে আসক্ত হয়ে পড়েছেন। কণার মুখ থেকে হাসিটা উড়ে গেল। চুপ করে গেল সে। এইভাবে নিজেকে কষ্ট দিবেন না, জীবনটাকে আরো সুযোগ দিন। ঈশাদ ভাইয়া আপনার আসক্তি কেবল ভালোবাসা না। আমি আসছি, রাত হয়ে গেছে। তুমিও অটো বা রিক্সা খুঁজে নাও। আজকে গাড়ি আনেননি? কণা রিক্সায় উঠতে উঠতে বলল, ঈশাদ নিয়ে এসেছিল, তাই আনিনি। আসি। কণা চলে গেল। তাইজিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেও একটা রিক্সা ডেকে চলে গেল। অনবরত মাইশার ফোন বেজে যাচ্ছে, ও বারবার কেটে দিচ্ছে, তবু ঈশাদ ফোন দিয়ে যাচ্ছে। মাইশা বিরক্ত হলো। এই ছেলে আগেই ভালো ছিল, যেদিন থেকে ও এসেছে সেদিন থেকে এভাবে জ্বালিয়ে যাচ্ছে। এইটা তো মাইশার পড়ার সময় নাকি? ঈশাদ যে কেন বুঝে না কে জানে। মাইশাও জেদ ধরেছে, এই সময় ও কিছুতেই ফোন ধরবে না, তাহলে কথা বলতে বলতে আর পড়া হবে না ওর। ঈশাদও এদিকে ভীষণ রেগে যাচ্ছে। এই রাতের বেলা সে বাইরে এসে দাঁড়িয়ে আছে, অথচ তার বউ কোনো পাত্তাই দিচ্ছে না, ফোনই ধরছে না। ওর মা বাবা তো আর সাহায্য করবে না, ওরা একদম কড়া করে নিষেধ করে দিয়েছে, কিছুতে ঈশাদ আর মাইশার বিয়ের আগে দেখা হবে না। মাইশা সেটা মানলেও ঈশাদ মানতে পারছে না। ভাগ্যবশত মাইশার ব্যালকনির পাশে ব্যালকনি খুলে দাঁড়ালো সৃজনী। সে মূলত বাইরে কোনো কাপড় আছে কিনা সেটা দেখতে বের হয়েছিল। ঈশাদ সৃজনীকে দেখতেই হাত নাড়ে।
এই মেয়েটা অন্তত ভাবনার মতন হওয়ার চান্স নেই। সৃজনী ছোট থেকে একটু দয়ালু ধরনের ছিল। সৃজনী ঈশাদকে দেখে চোখ বড় বড় করে ফেলে। এত রাতে এইখানে ঈশাদ কেন? সৃজনী দ্রুত নিচে চলে যায়, পা টিপে টিপে গিয়ে ধীরে দরজাটা খুলে দেয়। তারপর মূল দরজায় গিয়ে দেখে দারোয়ান ঘুমাচ্ছে। তাড়াতাড়ি ওর ব্যালকনির ওইদিকে গিয়ে দেখে ঈশাদ দাঁড়িয়ে। সৃজনী ঈশাদকে চুপ থাকতে ইশারা করে কানে কানে গিয়ে বলে, কোনো কথা বলবে না কিন্তু। দরজা খুলে দিচ্ছে, সোজা উপরের ঘরে আপু আছে, চলে যাও। ঈশাদের ভীষণ খুশি লাগলো। যাক, একটা হলেও শালিকার মাথায় বুদ্ধি আছে, অন্তত সাহায্য তো করছে ওকে। আবার না বলতেই বুঝে গিয়েছে। মনে মনে কয়েকটা গালিও দিল ঈশাদ ভাবনাকে। মেয়েটা একদম শকুনের চোখ নিয়ে নজর দিয়ে রাখে মাইশার দিকে। ফলস্বরূপ ভাবনার ওইদিকে বিষম উঠে যায়। মাইশা ভাবনার রুম দিয়ে যাচ্ছিল একটা বই লাগবে বলে। ভাবনাকে কাশতে দেখে দ্রুত পানির গ্লাসটা এগিয়ে দিয়ে পিঠে হাত বুলিয়ে দেয়। ভাবনা স্বাভাবিক হয়, বলে, কোন শয়তানের বাচ্চা আমারে গালি দিল বলতো? মাইশা হতাশার শ্বাস ফেললো। এমএ শিক্ষিত হয়েও কেমন আগেকার মা চাচিদের মতন ব্যবহার করে। মাইশা বইটা নিয়ে ভাবনার মাথায় টোকা দিয়ে নিজের ঘরে চলে আসলো। ঘরে লাইট অফ। আশ্চর্য, মাইশা তো লাইট অন করে গিয়েছিল, অফ হলো কিভাবে? লাইটটা খারাপ হলো নাকি? মাইশা সুইচ খুঁজে লাইটটা অন করে বিছানার দিকে তাকাতেই ওর চক্ষু চড়ক গাছ। ঈশাদ তার ঘরে, তার বিছানায়, কি ভয়ানক! এই, তুমি এখানে কি করছো? ঈশাদ মাইশার মুখ চেপে ধরে দরজার কাছে নিয়ে গেল, দরজাটা লাগিয়ে দিয়ে বলল, নিজের হাতে এত বড় একটা মিশন কমপ্লিট করলাম যেই বউয়ের জন্য, সেই বউ আমাকে এখন পাত্তা দিচ্ছে না। কি অন্যায়, তাই না? মাইশা ঈশাদের হাতে বাড়ি দিল। ঈশাদ মাইশার মুখ ছেড়ে দিল। মাইশা বিছানায় গিয়ে বসলো, বলল, একা কোথায়? কণা আপুও তো ছিল সাথে। কিন্তু আসল মানুষ তো আমি ছিলাম বলেই ওরা পেরেছে। তুমি কি মাফিয়া যে একাই মানুষদের সাথে মারামারি করে সবাইকে রক্ষা করবে? কেন, মাফিয়া না হলে কি এসব করা যায় না? করা যায়, কিন্তু একা কোনো সাধারণ মানুষের পক্ষে আরেকজন মানুষের কপালে গান তাক করে তাকে মৃত্যু ভয় দেখানো সম্ভব না। ঈশাদ মাইশার কোলে শুয়ে বলল, আমি কণা, সাথে আমার অ্যাসিস্ট্যান্টও আছে। অ্যাসিস্ট্যান্টকে দিব পরিচয় করে। আপাতত আমাকে কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে। খাওনি এখনো? অনশন করেছিলাম তোমার সাথে দেখা বন্ধ করা চালু করতে বলার জন্য, কিন্তু নিষ্ঠুর আমার মা বলল এক রাতে না খেলে কেউ মরে যায় না। সায়নও আমাকে পাত্তা দিল না, তাও ভাবলাম লুকিয়ে তোমার বাসায় আসবো। দাঁড়াও, খাবার আনছি। মাইশা নিজের চুলগুলো খোপা করে দ্রুত নিচে চলে গেল। ফ্রিজে থাকা ভাত সবজি বের করলো, একটা ডিম ভাজি করে নিল। খাবারগুলো গরম করে ঈশাদের কাছে নিয়ে গেল। ঈশাদের সামনে দিতে ঈশাদ নিজের হাত দুটো পিছনে নিয়ে নিল। মাইশা বুঝলো ঈশাদ তাকে খাইয়ে দিতে বলছে। মাইশা মুচকি হেসে ঈশাদকে খাইয়ে দিল। প্লেট ধুয়ে গুছিয়ে রুমে এসে ঈশাদকে বলল, রাত হয়ে যাচ্ছে, এবার যাও, ঘুমিয়ে পড়ো। ঈশাদ মাথা নাড়ালো, অর্থাৎ না। সে মাইশার বিছানায় উঠে এক পাশে গিয়ে শুয়ে পড়লো। মাইশা চমকালো, ছেলেটা কি তার ঘরে থাকার প্ল্যান করছে নাকি? এই ওঠো, এখানে কি করছো? যাও বাসায় গিয়ে ঘুমাবে, রাত হয়ে গেছে তো। আমি আজকে তোমার সাথে থাকবো। মাইশার হার্টবিট বেড়ে গেল কথাটা শুনে। সে জানে ঈশাদকে কিছু বলে হবে না, তাই বলল, আচ্ছা থাকো, আমি ভাবনার ঘরে গিয়ে থাকবো। মাইশা চলে যাবে তার আগে ঈশাদ ওকে টেনে নিয়ে নিজের পাশে শুয়ে দিল। মাইশা ছুটতে চাইলো। ঈশাদের মতলব ভালো লাগছে না তার কাছে। যতক্ষণ না পুরোপুরি সবার সামনে বিয়ে হচ্ছে ততক্ষণ সে কিছুতেই ঈশাদকে নিজের করতে পারবে না। মাইশা মুখ খুলে কিছু বলবে তার আগে ঈশাদ ওকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ রেখে বলল, কাপড়টা শুধু জড়িয়ে ধরেও কিন্তু রাতে ঘুমায়। ভয় পেও না, আমি কিছু করবো না। শুধু জড়িয়ে ধরে নিজের বুকে জ্বলে ওঠা আগুনটা হালকা ম্লান করবো। আর এমনিতেও তুমি তো আমার বউ, বিয়ে হয়েছে আমাদের, এইটুকু অধিকার আমার আছে। মাইশা ঢোক গিলল। ঈশাদের অনবরত শ্বাস না মাইশার ঘাড়ে পড়ে, তাকে অস্থির করে তুলছে। মাইশা বলল, একটা কথা বলবো। ঈশাদ মাইশার ঘাড়ে একটা চুমু দিয়ে বলল, বলতে থাকো, সমস্যা নেই। আমি কালকে উদিতের সাথে দেখা করতে যেতে চাই, নিয়ে যাবে? কেন? আমার বন্ধু হয়, আমার সব বিপদেও আমার পাশে ছিল। বিয়ের খবরটা অন্তত দিতে চাই, তুমি রাগ করো না প্লিজ। ঈশাদ মুচকি হাসলো, মাইশাকে জড়িয়ে আবার শুয়ে পড়ল, বলল, বিকেলে রেডি থেকো, নিয়ে যাব। মাইশা হাসলো। ঈশাদের হাত দুটো জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে গেল।
মাইশা আর ইরশাদ কথা মতো চলে এসেছে উদিতের কাছে। উদিত প্রথম দিন অনেক পাগলামি করেছিল, তখন ওকে সেলে আটকে রাখা হয়েছিল। আজকেই বেডে শিফট করা হয়েছে। মাইশা আর ইরশাদও ওইখানে এসেছে। উদিত বিছানায় শোয়া ছিল। মাইশা ডাকলো কে। মাইশার গলা পেতে দ্রুত উঠে আসলো। মাইশার দিকে তাকিয়ে মুচকি হেসে সেদিকে যাবে, তার আগে ইরশাদ ওর সামনে এসে দাঁড়ালো। উদিত ইরশাদকে দেখে রেগে গেল, চোখগুলো লাল হয়ে উঠলো ওর। মাইশা বুঝলো ইরশাদকে হাত দিয়ে সরিয়ে এগিয়ে গেল সে। মুচকি হেসে উদিতকে বলল, এখন কি বেটার আছিস উদিত? উদিত মাইশাকে জড়িয়ে ধরলো। এই ব্যাপারটা মোটেও ভাল লাগলো না ইরশাদের। মাইশার জন্য নিজের রাগটাকে আটকে রেখেছে সে। ইরশাদ নিজের হাত দুটো মুঠো করে চেপে ধরে রাগ সংবরণ করার চেষ্টা করলো। উদিত বলল, আমাকে নিয়ে যেতে এসেছিস তাই না? মাইশা উদিতকে ছাড়িয়ে একটু সরে গেল। তোকে দেখতে এসেছি, তুই সুস্থ হয়ে গেলে সেদিন তোকে নিতে আসবো। ততদিন তুই অন্য কারো হবি না তো? ও অলরেডি বিবাহিত উদিত, আর কিছুদিন পর আমাদের বিয়ে হতে যাচ্ছে আরো একবার। উদিত চুপ হয়ে গেল। মাইশার দিকে তাকাতেই মাইশা চোখ নিচু করে নিল। ইরশাদ এসব এখন কেন বলতে গেল? উদিত কোনো গন্ডগোল করে না বসে। উদিত খপ করে মাইশার হাত ধরলো, বলল, আমি কোথাও যেতে দেব না তোকে, তুই আমার কাছেই থাকবি। কেউ নিতে পারবে না তোকে মাইশা, কেউ না। তুই চলে গেলে আমি। বলতে বলতে সামনের ফলের ঝুড়িতে থাকা চাকুটা নিয়ে নিজের গলায় ধরলো উদিত, বলল, তুই চলে গেলে আমি নিজেকে শেষ করে দিব। উপস্থিত নার্সরা চমকালো। মাইশা ভয় পেল। ইরশাদ কোনো রিয়াকশন করলো না, বরং সে মাইশাকে টেনে ধরলো, বলল, তোমাকে বলেছিলাম এসো না, আমাদের বিয়ের কত কাজ বাকি, খামোখা কেন আসতে গেলে? চলো আমার সাথে। মাইশার এক হাত উদিতের কাছে আর এক হাত ইরশাদের কাছে। মাইশা পড়েছে বিপাকে। ভুল হয়েছে তার, এখানে আসলেও ইরশাদকে আনা উচিত হয়নি। তারও বা দোষ কি? সে জানবে কি করে ইরশাদ এতটা বাচ্চামো করবে? উদিত আমার কথা শোন। পিছন থেকে একজন নার্স এসে সেই সময় উদিতের কাছ থেকে জোর করে চাকুটা নিয়ে নেয়। আরেকজন নার্স এসে উদিতের হাত থেকে মাইশার হাতটা ছাড়িয়ে নেয়। ইরশাদ সাথে সাথে মাইশাকে নিজের বুকে টেনে নেয়। ইরশাদ বলল, চলো এখান থেকে। মাইশাকে টেনে নিয়ে চলে গেল ইরশাদ। এদিকে মাইশাকে যেতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলো উদিত। সে মাইশাকে ছাড়বে না, ওকে কারো হতে দিবে না। মাইশা শুধু ওর এসব বলতে লাগলো। ইরশাদ বাইরে এসে মাইশার হাত ছাড়লো। মাইশা বলল, তুমি মাঝে মাঝে এমন অবুঝ হয়ে যাও কেন বলো দেখি? উদিতের সাথে তো কোনো কথাই বলতে পারলাম না। ধুর, পাগল হোক আর যাই হোক, তোমার উপর যে নজর দিবে আমি তাকে ছাড়বো না। উদিতের ভাগ্য ভালো, ও তোমার ফ্রেন্ড। যদি না হতো তাহলে? ইরশাদ কিছু বলল না। মাইশা মুচকি হেসে বলল, তাহলে তুমি কিছু করতে না। তুমি আর যাই করো কাউকে খুন করতে পারবে না। মানুষ তো, হাত কাঁপবে নিশ্চিত। গাড়িতে উঠে পড়লো মাইশা। ইরশাদ উদিতের হাসপাতালের দিকে তাকিয়ে বলল, তাহলে আমি ওর হাত দুটো ভেঙে কাটা জায়গায় নুন মরিচের গুঁড়ো ছিটিয়ে দিতাম, যাতে ও এই জন্মে নিজের পাগলামি ভুলে যায়। মাইশা শুনতে পায়নি কথাগুলো। ইরশাদ নিজের চশমাটা পরে নিজের রাগটাকে দমিয়ে মুচকি হেসে উঠে গাড়ি স্টার্ট দিল। আপুরাজকে হলুদ বলে চারিদিকে ছোটাছুটি করছে সৃজনী। কাজ তার তেমন নেই, ওই আর কি, কে এ কি করছে জিজ্ঞাসা করা, ওইদিকে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে। এইসব করতে গিয়ে বোনের কাছে যাওয়ার সময় পাচ্ছে না মেয়েটা। ভাবনা এইসব দেখছে আর হাসছে। ওর অবশ্য কি হচ্ছে না হচ্ছে ওইসব নিয়ে মাথা ব্যথা নেই। ওর বাবা আছে, সাথে আছে ওর দুই বন্ধু তাইজিন আর ওয়াহিদ। আজকে যদি উদিত সুস্থ থাকতো তাহলে হয়তো ও ওদের সাথে হেসে খেলে কাজ করতে পারতো। অবশ্য উদিতের অভাবটা পূরণ করেছে সীমান্ত। আনাইশা সীমান্তকে অনুষ্ঠানে কথা বলায় ও একেবারেই রাজি হয়ে যায়। সীমান্ত একা আসেনি, আসার সময় সিনহাকেও নিয়ে এসেছে। ওর মা বাবাকেও দাওয়াত দেওয়া হয়েছে, ওরা রাতে আসবে। লিপিকা, আনাইশা, সিনহা, ভাবনা, ওরা চারজনে মিলে মাইশাকে রেডি করিয়ে নিজেও রেডি হচ্ছে। তাইজিন কাজের ফাঁকে খেয়াল করছে লিপিকা আর ওয়াহিদের কোনো কথা হচ্ছে না। আগে যেমন গায়ে পড়া ভাব ছিল এখন আর তেমন নেই। কিরে, দীপিকাকে দেখতে যাবি না? কেমন লাগছে? ওয়াহিদ ফুল লাগা ছিল স্টেজে, হাত দুটো থেমে গেল তার। বলল, ও নিজেই যখন দেখতে চাইছে না তখন আমিও দেখতে চাই না। পাশ দিয়ে ভাবনা যাচ্ছিল, ও খোপায় লাগানোর জন্য কিছু ফুল নিতে এসেছিল। ওয়াহিদের কথাটা শুনে থমকে যায়, বলে, সম্পর্কে ইগো থাকতে নেই রে দোস্ত। ও না আসলে তুই যাবি, তাহলেই না সম্পর্ক এগোবে। নে, আমাদের সম্পর্ক নিয়ে জ্ঞান দেওয়া মহিলা চলে এসেছে। নিজে এখনো একটাও প্রেম করতে পারলো না।
ও আসছে প্রেম বিশেষজ্ঞ হতে। থাপ্পড় খাবি তাইজিন? তাইজিন মুখ ভেঙচিতে চলে যায়। ভাবনাও উল্টো দিকে হাঁটা দিবে, তার আগে ওয়াহিদ ডাক দেয়। ভাবনা মুচকি হেসে তাকায় তার দিকে। ওয়াহিদ বলে, আমি লিপিকে চুজ করে কোনো ভুল করিনি তো ভাবনা? ভাবনার মুখের হাসি মিলিয়ে যায়, খানিকটা গম্ভীর মুখে বলে, তোর চয়েস ভালো কি খারাপ আমি জানি না, কিন্তু এরকম বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোর নিজের কাছের মানুষদের সাথে একবার কথা বলার প্রয়োজন ছিল। আমি শুনেছি তোর বাবা নাকি এখনো রেগে আছে তোর উপর। এভাবে হুট করে একজনকে বিয়ে করবি বলায় সমস্যা হলো, এখন যদি তোর আফসোস হয় তবুও তুই সেই আফসোসের কথা কাউকে বলতে পারবি না, কারণ সিদ্ধান্তটা তোর ছিল। তোকেও বলতে পারবো না। যদি আমার থেকে পরামর্শ নিতি তাহলে আমি তোর আফসোসের গল্প শোনাতাম, কিন্তু এই ক্ষেত্রে আমার কিছুই করার নেই, কারণ তুই না, লিপিও আমার বন্ধু। ভাবনা মুচকি হেসে চলে যেতে নিবে, তার আগে আবার ডাক পড়ে তার। ওয়াহিদ হালকা হেসে বলে, তোকে আজকে সুন্দর লাগছে। ভাবনা পিছনে তাকিয়ে বলে, আজকে সবাইকেই সুন্দর লাগছে, লিপিকেও, ও আসলে দেখতে পাবি। তারপর আর না দাঁড়িয়ে চলে যায়। ওয়াহিদ এবার আটকায় না, তার আজ আফসোস হচ্ছে, ভীষণ আফসোস। বরের বাড়ি থেকে হলুদ এসেছে শুনে সবাই দৌড়ে সেদিকে গিয়েছে ওদেরকে আপ্যায়ন করতে। তবে গিয়ে যখন দেখলো হলুদের সাথে সাথে বড় এসেছে, তখন তারা কি রিয়াকশন দেবে সেটা ভাবতেই ভুলে গেল। কিন্তু কিছু লোক তো উচ্চস্বরে হেসে উঠলো, কেউ কেউ তো বরকে নির্লজ্জ বলতেও ভুললো না। সবকিছুকে তোয়াক্কা না করে ঈর্ষাদ গটগট করে মাইশার রুমের দিকে হাঁটা দিল। পিছনে পিছনে মুখ লুকিয়ে গেল সায়ন। তার ভাইয়ের কারণ আজকে তার মান সম্মান সব শেষ। ভাগ্যিস তার ক্লায়েন্টদের কেউ এখানে আসেনি, থাকলে হয়তো পরবর্তী মিটিংয়ে মুখে রুমাল নিয়ে বসতে হতো তার। তোর জন্য আমার প্রেস্টিজের 12টা বেজে গেল ভাইয়া, কেন যে আমাকে আনলি? আমি তোকে আনিনি। আমি যখন বললাম বউয়ের বাড়ি যাব, তখন তুইও নাচতে নাচতে ভাইয়া আমি যাব বলে লাফিয়ে উঠলি। ভাইয়া আসতে বল, কেউ শুনে নিবে। যা শোনার কথা বলছিস, আসার সময় দেখলাম সেই স্টেজের কাছে আছে। সায়ন আশেপাশে তাকিয়ে বোকা বোকা হেসে বলে ঢুকে গেল নিজের বইয়ের ঘর ঈর্ষাদ। সায়ন ও ভাইয়ের ইঙ্গিত বুঝে চলে গেল নিজের প্রিয়তমার কাছে, যাকে দেখার জন্য নিজের মান সম্মানের তোয়াক্কা না করে চলে এসেছে সে। ঈর্ষাদ দরজা খুলে মাইশার ঘরে ঢুকলো। মাইশা সে সময় একাই ছিল, নিজের মাথার খোপাটা ঠিক করছিল। ভাবনা ওরা সবাই ওকে একা রেখে বরের বাড়ির লোকদের কাছে গেছে, আর এই সময় ওর চুলের খোপাটাও খুলে গেল। কি একটা বিরক্তিকর অবস্থা। দরজা খোলার আওয়াজ পেয়ে সে ভেবেছে ভাবনা এসেছে বোধহয়। বলল, দোস্ত একটু খোপাটা বেঁধে দে না, খুলে গেছে তো, এক্ষুনি তো আবার নিচে ডাক দেবে যাওয়ার জন্য। ঈর্ষাদ কোনো কথা বলল না, ধীর পায়ে এগিয়ে গেল মাইশার দিকে। প্যাকেটে করে আনা হলুদটা নিজের হাতে নিয়ে নিল। মাইশার পিঠ বরাবর দাঁড়িয়ে চুলে হাত দিয়ে এক টানে সব চুল খুলে দিল। মাইশা রেগে পিছনে তাকাতে অবাক হয়ে গেল। ঈর্ষাদ, কি সুদর্শন লাগছে ছেলেটাকে। গলার কাছে হালকা এমব্রয়ডারি করা হলুদ রঙের পাঞ্জাবিটা বেশ মানিয়েছে ঈর্ষাদের গায়ে। থম মেরে গেল মাইশা। ঈর্ষাদ সেই সুযোগে বাঁকা হেসে মাইশার মুখটা নিজের কাছে নিয়ে আসলো এক হাত দিয়ে। মাইশা মুখ দিয়ে বের হলো। ঈর্ষাদ মাইশার গলা দিয়ে হলুদ নিয়ে হাত দিয়ে স্লাইড করতে করতে গাল পর্যন্ত যায়, বলে, আমার বুকে সবার আগে আমি হলুদ লাগাবো, অন্য কেউ না। মাইশা মুচকি হাসলো। ঈর্ষাদের থেকে ছাড়া পেয়ে নিজেকে স্বাভাবিক করে মিছে রাগ দেখিয়ে বলল, তুমি এসেছো কেন? লজ্জা নেই? লজ্জা থাকবে কেন? বরযাত্রীতে বর না আসলে সেটা কিসের বরযাত্রী? হোক না সেটা হলুদ বা বিয়ে। মাইশা হাসলো। ঈর্ষাদের পাশে গিয়ে বসতেই ঈর্ষাদ নিজের মাথা ওর কোলে রেখে দেয়, বলে, যতক্ষণ না কেউ ডাকতে আসছে ততক্ষণ আমাকে তোমার কাছে এইভাবে থাকতে দাও, সরিও না। মাইশা এই আকুতি কি করে প্রত্যাখ্যান করবে? কেউ কি পারে তার স্বামীর এরকম আবদারকে ফেলে দিতে? মাইশাও পারেনি। সে ঈর্ষাদের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। ভাবনা মাইশার ঘরে এসেছে, ও কি করছে না করছে সেটা দেখার জন্য। কিন্তু ঘরের কাছে আসতেই কোথা থেকে সৌরাজ এসে ওকে আটকে দেয়। দেয়ালে হেলানি দিয়ে বলে, বর আছে ভিতরে, তুমি যাচ্ছ কেন? ভাবনা ভ্রুকুচকে ভাবতে লাগলো, এ আবার কোন সময় ঢুকেছে এখানে। আপনি কখন আসলেন? দেখলাম না তো। কেন, আমাকে খুঁজছিলে বুঝি? আপনার বন্ধু অনেক নির্লজ্জ, রাতেই তো বউকে পাবে, আবার এখন কেন আসতে গেল? সৌরাজ ভাবনার দিকে খানিকটা এগিয়ে এসে বলল, আমি কিন্তু তার থেকে বেশি নির্লজ্জ, দেখবে। ভাবনার নাক মুখ কুচকে দূরে সরে যায়, বিড়বিড়িয়ে বলে, নির্লজ্জ দুই বন্ধু, বেচারি আমরা দুই বান্ধবী। ভাবনা শাড়ি উঠিয়ে দ্রুত নিচে নামবে, তার আগে শুনতে পেল সৌরাজ বলছে,
আজকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তোমাকে। ভাবনা দাঁড়িয়ে গেল, মুচকি হেসে বলল, আপনাকেও সুন্দর লাগছে। বিয়ের সময়ও পাঞ্জাবি পরে আসবেন সম্ভব হলে। সৌরাজ হাসলো। প্রেয়সীর কাছে প্রশংসা পেয়ে ভীষণ খুশি লাগছে তার। সায়ন এসে সৃজনীকে বসে বসে দেখছে। মেয়েটা তাকে পাত্তা না দিয়ে ওয়াহিদকে ফুল এগিয়ে দিচ্ছে। সায়ন ফোনের আড়ালে সৃজনীকে দেখছে। এইবার বিরক্ত হয়ে ফোনটা রেখে সৃজনীকে উদ্দেশ্য করে বলল, তোমার পরীক্ষা শেষ তাই না? সৃজনী সায়নের দিকে না তাকিয়ে বলল, ভার্সিটি ভর্তি হওয়ার আগে তোমার বিয়েটাও সরিয়ে দেবো। এবার সৃজনী ফট করে তাকালো সায়নের দিকে, অবাক হয়ে বলল, মানে? সায়ন ফোনের দিকে তাকালো। ঈশাদের মেসেজ এসেছে। ঈশা তোকে গেটের কাছে আসতে বলছে। সায়ন উঠে দাঁড়িয়ে ফোনটা পকেটে ঢুকাতে ঢুকাতে বলল, ভার্সিটিতে প্রেম করার সুযোগ যাতে না পাও সেজন্য এই ব্যবস্থা। আমাদের বাড়ির ছোট বউ হওয়ার জন্য তৈরি হও। সায়ন চলে গেল। ওয়াহিদ সবটা শুনেছে। মুচকি হাসলো সে। সৃজনী হাঁ করে তাকিয়ে রয়েছে সায়নের চলে যাওয়ার দিকে। ছেলেটা কি তাকে প্রপোজ করলো? ওদের বাড়ির ছোট ছেলে তো সায়নী। তাহলে কি সায়ন ওকে বিয়ে করবে? না, আপুকে বলতে হবে এটা ঠিক না, ভুল সেটা আপু ঠিক করে দিবে। সায়ন আর ঈশা চলে যাওয়ার পর মাইশাকে এনে হলুদের জন্য স্টেজে উঠানো হলো। হলুদের ছোঁয়ায় মুখরিত হলো চারপাশ। লিপিকা, সিনহা আর আনাইশা মাইশাকে খেপাতে ভুলল না, কারণ মাইশার গায়ে ঈশাদের লাগানো হলুদ এখনো জল জল করছে। ওদের হাসি মজা দূর থেকে দেখছে ভাবনার মা বাবা। আনাইশাকে একান্তে পেয়ে সীমান্ত ওর পাশে এসে দাঁড়ায়। একটু ঝুঁকে আনাইশার কানের কাছে মুখ এনে বলে, আপনি কি হলুদ লাগানোর অধিকার দিবেন? আনাইশা চমকে তাকায় সীমান্তের দিকে। তার বুক ধুকপুক করছে। ছেলেটা আজও তার অনুমতি নিচ্ছে সামান্য হলুদ লাগানোর জন্য। বিয়ের এতগুলো দিনও সীমান্তকে ধরেনি। ওরা এখনো আলাদা ঘরে থাকে। ও কিভাবে পারবে সীমান্তর কথাটা মেনে না নিতে? আনাইশা মুচকি হেসে নিজের গালটা এগিয়ে দেয়। সীমান্ত বুঝে যায় আনাইশার না বলা কথা। সে আনাইশার গালে হলুদ লাগিয়ে দেয়। আনাইশাও তারপর সীমান্তের হাতে থাকা হলুদ নিজের হাতে নিয়ে ওর গালে লাগিয়ে দেয়। তারপর লাজুক হেসে স্টেজের কাছে চলে যায়। মুচকি হাসে সীমান্ত। এমনিতেই আমাদের ইরশাদ ভাইয়া তার শ্যামরঙিনীর জন্য পাগল, আজকের এই লুক দেখলে তো হার্ট অ্যাটাক করবে। আনাইশার কথায় মাইশা লজ্জা পেল। ভাবনা, সৃজনী, লিপিকা, সিনহা হেসে উঠল। ভাবি, ইরশাদ ভাইয়া কিন্তু বেশ রোমান্টিক আছে, অন্তত আমার ভাইয়ার থেকে বেশি। নইলে দেখো না কিরকম থাকতে না পেরে আমাদের মাইশা আপুর কাছে হলুদের সময় চলে আসলো। একদম ঠিক, তোমার ভাইয়ার মধ্যে রোমান্টিক কিচ্ছু নেই, সারাক্ষণ খালি কর্কশ গলায় কথা বলে। এই সময় দরজার কাছ দিয়ে কেউ বলল, তাই বুঝি? আপনার বুঝি এই নিয়ে ভীষণ আফসোস হয় মিসেস সীমান্ত? সীমান্তর গলা শুনেই আনাইশা সেদিকে না তাকিয়ে জিহ্বা কাটলো। সিনহা মুচকি হাসলো। সীমান্ত বলল, মাইশা কি রেডি? বরে চলে এসেছি কিন্তু। মাইশার লেহেঙ্গা উঁচু করে ধরে। সবাই একে একে ঘর থেকে বেরিয়ে গেল। পড়ে রইল আনাইশা আর সীমান্ত। আনাইশা ইচ্ছে করে দাঁড়িয়ে নেই। সীমান্তর লেহেঙ্গার ওড়নাটা টেনে ধরে আছে, যার কারণে ও সবার সামনে কিছু বলতেও পারছে না, আর না যেতেও পারছে। সবাই যেতেই সীমান্ত আনাইশার কাছে এসে বলল, আজকে রাতে কি আপনাকে বরের রোমান্টিকতা দেখিয়ে দিব ম্যাডাম? আনাইশা লজ্জায় লাল হয়ে গেল। দ্রুত সেইখান থেকে ছুটে বেরিয়ে গেল। মনে মনে ভেবে নিল আজকে যদি সীমান্ত চায় তবে সে তাকে কাছে আসতে দিবে, কারণ এই কয়েকদিন সংসার জীবনে সে এইটুকু বুঝেছে যে এই মানুষটাকে ভরসা করা যায়, এর সাথে সারা জীবন কাটানো যায়, একসাথে বুড়ো হওয়া যায়। না, তার আফসোস নেই, জীবন সুন্দর, ভীষণ সুন্দর। মাইশাকে এনে সোফায় বসানো হয়। ইরশাদকে আজকে ভীষণ সুন্দর লাগছে শেরওয়ানি পরে। মাইশার লেহেঙ্গাটা হালকা নীল, অনেকটা আকাশি রঙের মতন। মাইশার গায়ে মানিয়েছে বেশ, পুরোটাই পুঁথি দিয়ে সুন্দর ডিজাইন করা। আর ইরশাদের গায়ের পাঞ্জাবিটাও পুরোটাই বেগুনি রঙের। ও শেরওয়ানিতেও হালকা পুঁথি দিয়ে ডিজাইন করা আছে, আর এমনিতেও এমব্রয়ডারি করা গলার দিকে। কিন্তু সমস্যা হচ্ছে ইরশাদ আজকে দাড়ি কেটে এসেছে। দাড়ি থাকলে আরেকটু ভালো লাগতো। দুইজনকে কাজীর দুই পাশে বসানো হয়। মিসেস শায়লা আর ভাবনার মা বাবা পাশের আরেকটা সোফায় বসেছে। মাইশার সাথে আছে সৃজনী আর ভাবনা, আর ইরশাদের পাশে আছে সায়ন। সৌরাজ দাঁড়িয়ে আছে। বিয়ে পড়ানো শুরু হলো। প্রথমে মাইশাকে কবুল বলতে বলা হলো। কি জানি
হুট করে কোথা থেকে মাইশার মনে কেমন জানি ভয়ের উদয় হলো। নিজের লেহেঙ্গাটা চেপে ধরলো। কবুল শব্দটা যেন গলায় আটকে গেল। কই, প্রথমবার তো এমন হয়নি, তাহলে এখন কেন এমন হচ্ছে? বিয়ের মর্ম মাইশা বুঝতে শিখেছে তাই, নাকি ভয় হচ্ছে আবারও দুঃখ পাওয়ার? ভাবনা মাইশাকে আস্তে করে কবুল বলতে বলল। মাইশার কান্না পাচ্ছে খুব, চোখ দিয়ে পানি পড়তে চাইছে। কোনো রকমের নিজেকে সংযত রেখেছে সে। কি ব্যাপার, এতটা তো ছিচকাদনে সে না, তাহলে আজকে এত ভয় আর কান্না আসছে কেন? ঈর্ষাদ এতক্ষণ মাইশার দিকে চেয়েছিল। মাইশা কবুল বলছে না দেখে হয়তো কিছু আন্দাজ করতে পেরেছে সে। ঈর্ষাদ সামনে থাকা টেবিলটা একটু দূরে সরিয়ে দিল, মাথা থেকে টুপিটা খুলে সায়নকে দিল। মাইশার সামনে গিয়ে এক হাঁটু মোড়ে আরেকটা হাঁটু উঁচু করে বসলো। মাইশা নিজের অশ্রুসিক্ত চোখে তাকালো ওর দিকে। ঈর্ষাদ মুচকি হেসে মাইশার হাত দুটো ধরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।